জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। 242 আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর 1:38 লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয় এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইটটি। বিমানটিতে 12 ক্রু সহ 242 আরোহী ছিলেন বলে জানা গেছে। এদের মধ্যে 169 জন ভারতীয়, 53 ব্রিটিশ, 1 কানাডীয় ও 7 পর্তুগিজ নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও বলা হয়, টেক অফের পর বিমানের পাখায় থাকা ফ্ল্যাপস না খোলায় উড্ডয়নের মাত্র 5 মিনিট পরই বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। যাত্রী তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই বন্ধ ঘোষণা করা হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বেসামরিক বিমানমন্ত্রী রামমোহন নাইডু। এছাড়াও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও রাজা তৃতীয় চার্লস। আগামীকাল লন্ডনে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। দুই নেতার এ বৈঠকে বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামীকাল লন্ডনের স্থানীয় একটি হোটেলে সকাল 9টায় যে বৈঠকটি শুরু হবে, 9টা থেকে 11টা, দেশের সকল জনগণের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এই বৈঠকের সাফল্য কামনা করছে এবং অবশ্যই বিশ্বাস করছে আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনধিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। দুপুরে গাজীপুরের শ্রীপুরে জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দেশের সংস্কার ও পাচারকৃত টাকা ফেরত আনার বিষয়ে আলোচনা হবে। এছাড়া অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরে জনগণের পাশে থেকে তারেক রহমান নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি। এদিন বিএনপির পক্ষ থেকে জুলাই আন্দোলনে আহত ও নিহত 12 পরিবারের হাতে অনুদান তুলে দেয়া হয়। অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি সৃষ্টি হবে। জনাব তারেক রহমান সসম্মানে এই বাংলাদেশে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শেষ লগ্নে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের নেতৃত্ব দিবে। আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটু যে ধোঁয়াশা, একটু যে আশঙ্কা তৈরি হয়েছে, প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে দেখবেন বাংলাদেশে রাজনৈতিকভাবে একটি সুষ্ঠু আরও পরিবেশ সৃষ্টি হবে, যেখান থেকে কালো মেঘ দূর হয়ে যাবে। তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, চাইলে যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল 11টার দিকে গাজীপুরের শালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ভারত থেকে যাদের পুশিন করা হচ্ছে তাদের অমানবিকভাবে ঠেলে দেয়া হচ্ছে। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই, উনি যেই কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। ওনারা যেই সময় উনি যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইল প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না, ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক।
ঈদের পর রাজধানীমুখী যাত্রীর চাপ বাড়ছে। এদিকে রেলপথের স্বস্তির যাত্রায় ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফেরার পালা শুরু হয়েছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই রাজধানীতে ফিরছেন অনেকেই। তবে এবারের ঈদ যাত্রা ও ফেরার পথে স্বস্তি উপভোগ করছেন সাধারণ মানুষ। ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় নির্বিঘ্নে রাজধানী ফিরছেন বলে জানিয়েছেন রেলযাত্রীরা। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন শেষে ট্রেনের টিকিট পেতে ভোগান্তি ছিল না বলেও জানান তারা। অন্যদিকে যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি তারা এখন গ্রামে যাচ্ছেন, কেউ বা রাজধানীর বাইরের কর্মস্থলে ফিরে যাচ্ছেন। সুন্দরভাবে এসেছি, কোনো যানজট কোনো কিছুই ছিল না, টিকিটও ভালোভাবে কেটেছি। দাঁড়ানোর কোনো জায়গা নেই, এরকম অবস্থা। টিকিট কাটছি, বসে জায়গা পাইতেছি না। আজকে অত ভোগান্তি হয়নি, ভালোই হয়েছে। এবার ট্রেনে ভালো আসতেও পারছি, যাইতেও পারছি। ঈদের আগে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে নাই। যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক ছিল এবং ঈদের পরেও আজকে চতুর্থ দিন যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে। এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। দেশে নতুন করে করোনা সংক্রমণের পর বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে করোনা পরীক্ষার কিট সংকট। এ অবস্থায় ভাইরাসটির বিস্তার রোধে কিট সংখ্যা বাড়ানোর ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। সে লক্ষ্যে নতুন করে কিট সংগ্রহ করে তা হস্তান্তর করা হচ্ছে হাসপাতালগুলোতে। বৃহস্পতিবার সকাল থেকেই কিট সংগ্রহে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ে আসতে থাকে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ জানান, পর্যাপ্ত কিট মজুত রয়েছে, সক্ষমতা অনুযায়ী হাসপাতালগুলোতে সরবরাহ করা হচ্ছে। এদিকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে সংক্রমণ প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছে তারা। আগামী সপ্তাহের শুরুতে সারা দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে, তবে ভ্যাপসা গরম সহজে কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুর অঞ্চলে। বৃহস্পতিবার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে এসব তথ্য জানান আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। এ সময় তিনি আরও বলেন, বৃষ্টি হলে তাপপ্রবাহ কমবে। বর্তমানে সারা দেশে মৃদু তাপপ্রবাহ চলছে, তবে গরমের অনুভূতি অতিরিক্ত হওয়ায় মানুষের মধ্যে অস্বস্তি বোধ বাড়ছে। এই আবহাওয়াবিদ আরও জানান, রংপুর, রাজশাহী, নীলফামারী, পাবনায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এবার বর্ষা দ্রুত শুরু হয়েছে বলেও জানান তিনি। কিন্তু এখন যেহেতু বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি, এই সাধারণ যে মৃদু তাপপ্রবাহ তাতে কিন্তু মানুষের মধ্যে অস্বস্তিটা অনেক বেশি বেড়ে গেছে। এর মূল কারণটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যটা বেশি। এবং আমরা যেটা দেখছি, আগামী রবিবার বা সোমবার থেকে বৃষ্টিপাতের আধিক্যটা বাড়বে, সেই ক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসবে। হ্যাঁ, এবং যেটা মৃদু তাপপ্রবাহ যেটাতে, এটাও কিন্তু প্রশমিত হবে। বান্দরবানের আলীকদমে জুবাইরুল ইসলাম নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে উপজেলার মাতামুহুরী নদীর বাজারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ৯ জুন ঢাকা থেকে বেড়াতে আসা ৩৩ জনের একটি দল আলীকদম উপজেলার দুর্গম ক্যামসন পাড়ায় ভ্রমণে যায়। ১১ জুন আলীকদম ফিরে আসার সময় শামুকঝিরিতে গোসল করতে যায় তারা। এ সময় জুবাইরুল সহ ২ পর্যটক নিখোঁজ হয়। জুবাইরুলের মরদেহ পাওয়া গেলেও এখনও নারীসহ ২ জনের সন্ধান পায়নি পুলিশ। বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভা। দুপুরে নগরীর সদর রোডে একটি হোটেলে এই সভা করা হয়। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি এনসিপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেন তিনি। এছাড়া জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে তাদের নিষিদ্ধ করার দাবি জানান এনসিপি নেতারা। জাতীয় পার্টি যদি কোনো রকম সাংগঠনিক কাজ করার চেষ্টা করে বরিশালে, তাহলে এটিকে প্রতিহত করা হবে। নাগরিক পার্টি পেশি শক্তির রাজনীতি নয়। নাগরিক পার্টি মানুষের জীবনের মান উন্নয়ন, কল্যাণ রাষ্ট্র গঠন এবং নীতির রাজনীতি করতে চায়।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তীব্র দাবদাহে জ্বলছে ভারতের দিল্লি ও পাঞ্জাব। দিল্লিতে এরই মধ্যে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস এবং পাঞ্জাবে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে দুই প্রদেশে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা, রেড অ্যালার্ট। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া সরাসরি সূর্যের আলোতে না যাওয়া, প্রচুর পানি খাওয়া ও দুপুরের প্রচণ্ড রোদে ঘরে থাকার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আগাম নির্বাচনের প্রস্তাব বাতিল হওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা আরও পাকাপোক্ত হলো। মূলত গাজায় সামরিক অভিযান এবং সেখানে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে না পারায় নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে দীর্ঘদিন ধরে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন বিক্ষুব্ধ ইসরায়েলিরা। এ অবস্থায় আগাম নির্বাচনের দাবিতে তৎপরতা শুরু করে বিরোধী দলগুলো। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে উত্থাপন করা হয়। তবে বুধবার নেসেটে এটি উত্থাপন করা হলে পক্ষে ভোট পড়ে ৫৩টি এবং বিপক্ষে পড়ে ৬১টি ভোট। অথচ ১২০ আসন বিশিষ্ট নেসেটে বিলটি পাশের জন্য প্রয়োজন ছিল অন্তত ৬১ ভোট। বিশ্বে প্রতি ৬৭ জনের মধ্যে একজন মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুতের শিকার হচ্ছেন, আর মোট জনসংখ্যার ১২,৩২,০০,০০০ই এমন ভুক্তভোগী। ইউএনএইচসিআর প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনের তথ্য বলছে, গেল বছরের তুলনায় এই সংখ্যা বেড়েছে ৬%। টানা ১৩ বছর ধরেই বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতের শিকার মানুষের সংখ্যা বাড়ছে। আফগানিস্তান, সিরিয়া ও ইউক্রেনে শরণার্থীর সংখ্যা কমলেও বেড়েছে গাজা ও সুদানে। বিশ্বের মোট বাস্তুচ্যুতের ১/৩ সিরিয়া, সুদান, আফগানিস্তান ও ইউক্রেনের নাগরিক বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এবার খেলার প্রসঙ্গ। শ্রীলঙ্কা সফর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। সাম্প্রতিক সময়ের ভরাডুবি কাটিয়ে জয় দিয়ে শুরুর প্রত্যাশা অধিনায়কের। মিরপুরে শ্রীলঙ্কা সফরের আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত জানান, শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড নিয়ে সন্তুষ্ট তিনি। এছাড়া স্কোয়াডে ইবাদত হোসেনের ফেরাকেও ইতিবাচকভাবে দেখছেন শান্ত। আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি, সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। দল নিয়ে আমি খুবই খুশি এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই। যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম। এবাদত ওর পিক সময় ইনজুরটা হয়েছে, সো কামব্যাক করেছে, বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাল্লাহ যদি অপরচুনিটি আসে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রেকর্ড গড়লেন অজি ব্যাটার স্টিভেন স্মিথ। লর্ডসে টেস্ট ইতিহাসের সফরকারী দলের সেরা ব্যাটার এখন তিনি। লর্ডসে বরাবরই হেসেছে স্মিথের ব্যাট। এই মাঠে 6 টেস্টে 10 ইনিংসে 59.10 গড়ে স্মিথ করেছেন 591 রান। 2015 সালে এই মাঠেই করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। 2023 সালে লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এতদিন লর্ডসে সফরকারী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ 575 রান ছিল বার্সলির, আর সোবার্সের ছিল 571 রান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন সরাসরি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।